আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আহ, প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব ইকোনমিক কনসেপ্টস অ্যান্ড প্রসিডিউরস ইনভলভড ইন ম্যানেজিং ফরেস্টেড ল্যান্ডস ফর দ্য প্রোডাকশন অফ কমোডিটি অ্যান্ড সার্ভিস। বন সম্পদ অর্থনীতি এমন একটি ক্ষেত্র যা প্রাকৃতিক সম্পদের অর্থনৈতিক মূল্য, ব্যবহারিক সম্ভাবনা এবং ব্যবস্থাপনার কৌশল নিয়ে কাজ করে। বিশেষত বনভূমি ব্যবস্থাপনায় অর্থনৈতিক চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অধ্যায়ে আমরা আলোচনা করব কিভাবে বাজারে চাহিদা ও যোগান, মূল্য স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো বন সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োগ করা হয়। বাংলাদেশে কাঠ ও জ্বালানি কাঠের ব্যবহার প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, অথচ সরবরাহ সীমিত। ফলে নীতি নির্ধারকদের জন্য ভারসাম্য বজায় রাখা এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এখানেই অর্থনীতির বিভিন্ন ধারণা যেমন সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সামাজিক ব্যয় সুবিধা বিশ্লেষণ বা সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বন সম্পদ শুধুমাত্র পণ্য নয়, এটি পরিবেশগত সেবা যেমন কার্বন শোষণ, মাটির স্থিতিশীলতা ও জৈববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখে, যার আর্থিক মূল্যায়ন করা কঠিন হলেও অপরিহার্য। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বন ব্যবস্থাপনা মানে হলো এমন একটি ভারসাম্য তৈরি করা যেখানে অর্থনৈতিক লাভের পাশাপাশি পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত হয়। তাই শিক্ষার্থীদের এই বিষয়গুলো বোঝা দরকার, যাতে তারা ভবিষ্যতে কার্যকর ও টেকসই নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে অবদান রাখতে পারে। এই চিত্রটি ফরেস্ট ইকোনমিক্স অ্যাজ এ টুল অফ ফরেস্ট ম্যানেজমেন্ট বা বন ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রয়োগ বিষয়টিকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছে। এখানে কেন্দ্রীয় ধারণা হলো ফরেস্ট ইকোনমিক্স, যা আহ, বন সম্পদের সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং উৎপাদন ব্যবস্থার আর্থিক বিশ্লেষণের মূল ভিত্তি হিসেবে কাজ করে। এই অর্থনীতির প্রয়োগকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণী উপাদানে ভাগ করা হয়েছে: কস্ট বেনিফিট অ্যানালাইসিস, ডিসিশন অ্যানালাইসিস, ফিজিবিলিটি অ্যানালাইসিস, কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস এবং সিস্টেম অ্যানালাইসিস। কস্ট বেনিফিট অ্যানালাইসিস বোঝায় একটি বন প্রকল্প থেকে প্রাপ্ত আর্থিক ও সামাজিক সুফলের তুলনায় এর খরচ কতটা যৌক্তিক তা মূল্যায়ন করা। ডিসিশন অ্যানালাইসিস ব্যবস্থাপকদের সাহায্য করে বিভিন্ন বিকল্প নীতির মধ্যে কোনটি সবচেয়ে লাভজনক ও টেকসই তা নির্ধারণে। ফিজিবিলিটি অ্যানালাইসিস পরীক্ষা করে কোনো প্রকল্প বাস্তবায়নযোগ্য কিনা, অর্থাৎ প্রযুক্তিগত, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে তা কতটা সম্ভব। কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস এমন একটি বিশ্লেষণ যা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ ফলাফল বের করতে সাহায্য করে। আর সিস্টেম অ্যানালাইসিস একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি করে, যেখানে বনজ সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন উপাদান, উৎপাদন, বাজার, পরিবেশ ও সমাজ সব একসাথে বিবেচনা করা হয়। এভাবে চিত্রটি দেখায় যে বন অর্থনীতি শুধুমাত্র লাভ ক্ষতির হিসাব নয়, এটি একটি বৈজ্ঞানিক উপায় যা বন ব্যবস্থাপনার প্রতিটি সিদ্ধান্তকে যুক্তি নির্ভর, টেকসই এবং সামাজিকভাবে উপকারী করে তোলে। এই চিত্রটি সমাজবিজ্ঞান ও অর্থনীতির বিশ্লেষণ কাঠামোকে ম্যাক্রো, মাইক্রো এবং অবজেক্টিভ সাবজেক্টিভ মাত্রায় বিভক্ত করে উপস্থাপন করেছে, যা বন সম্পদ ব্যবস্থাপনার সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ বোঝাতে সাহায্য করে। উপরের দিকটি ম্যাক্রোস্কোপিক অর্থাৎ বৃহত্তর পরিসর নির্দেশ করে, যেখানে সমাজ, আইন, প্রশাসন, স্থাপত্য, প্রযুক্তি ও ভাষার মতো কাঠামোগত উপাদানসমূহ অন্তর্ভুক্ত। বাম দিকের অংশটি অবজেক্টিভ অর্থাৎ দৃশ্যমান ও পরিমাপযোগ্য বাস্তবতা বোঝায়, আর ডান দিকের অংশটি সাবজেক্টিভ, যা মানসিকতা, বিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধের মতো অভ্যন্তরীণ বিষয়গুলোর প্রতিনিধিত্ব করে। এই কাঠামো চারটি ভাগে বিভক্ত: ম্যাক্রো অবজেক্টিভ সমাজ, আইন, প্রশাসন ও প্রযুক্তির মতো বৃহত্তর সামাজিক কাঠামো যা বন নীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রভাব ফেলে। ম্যাক্রো সাবজেক্টিভ সংস্কৃতি, নীতি ও সামাজিক মূল্যবোধ যা বন সম্পদ ব্যবহারের প্রতি সমাজের মনোভাব নির্ধারণ করে। মাইক্রো অবজেক্টিভ ব্যক্তিগত বা স্থানীয় পর্যায়ের আচরণ ও পারস্পরিক সম্পর্কের ধরন যা বন ব্যবস্থাপনায় অংশগ্রহণমূলক সিদ্ধান্তে ভূমিকা রাখে। মাইক্রো সাবজেক্টিভ ব্যক্তির বিশ্বাস, ধারণা ও উপলব্ধি যা বাস্তবতাকে সামাজিকভাবে নির্মাণ করে এবং বন সম্পদের ব্যবহার বা সংরক্ষণের প্রতি দৃষ্টিভঙ্গি গঠন করে। এভাবে চিত্রটি দেখায় যে বন সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র অর্থনৈতিক বা পরিবেশগত বিষয় নয়, এটি একটি জটিল সামাজিক ব্যবস্থা যেখানে ম্যাক্রো রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক ও মাইক্রো ব্যক্তিগত আচরণগত উপাদান একসাথে কাজ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করে।
এই চিত্রটি বাজার কাঠামোর বা মার্কেট স্ট্রাকচারসের চারটি প্রধান রূপ তুলে ধরেছে: পারফেক্ট কম্পিটিশন, মনোপোলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি এবং মনোপলি, যা বাজারে প্রতিযোগিতার মাত্রা ও বিপণন ঘনত্ব বা মার্কেটিং কনসেন্ট্রেশন অনুযায়ী সাজানো হয়েছে। ডান দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে প্রতিযোগিতা কমে যায় এবং বাজারে নিয়ন্ত্রণের ঘনত্ব আহ, বৃদ্ধি পায়। পারফেক্ট কম্পিটিশন বা নিখুঁত প্রতিযোগিতায় অসংখ্য প্রতিষ্ঠান থাকে, প্রবেশে কোনো বাধা নেই এবং মূল্য নির্ধারিত হয় বাজারের চাহিদা ও যোগানের ভারসাম্যে। মার্জিনাল কস্ট ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু পি। অন্যদিকে মনোপোলিস্টিক কম্পিটিশনে কিছু প্রতিষ্ঠান পণ্য পার্থক্যকরণের প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সীমিত নিয়ন্ত্রণ রাখে, যেখানে মূল্য সাধারণত ব্যয়ের চেয়ে বেশি হয়। অলিগোপলি বাজারে কয়েকটি বড় প্রতিষ্ঠান কৌশলগতভাবে মূল্য নির্ধারণ করে এবং একে অপরের সিদ্ধান্তে প্রভাব ফেলে, ফলে বাজারে পারস্পরিক নির্ভরতা তৈরি হয়। সর্বশেষে মনোপলি বা একচেটিয়া বাজারে কেবল একটি প্রতিষ্ঠান থাকে, প্রবেশে বড় বাধা থাকে এবং প্রতিষ্ঠানটি বাজার মূল্য নির্ধারণে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এখানে আমি প্রথমে বলেছিলাম ডান দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে প্রতিযোগিতা কমে যায় এবং বাজারের নিয়ন্ত্রণের ঘনত্ব বৃদ্ধি পায়। এটা আসলে ডান দিকে হবে না, এটা হবে বাম দিকে। বাম দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারের প্রতিযোগিতা কমে যায় এবং বাজারে নিয়ন্ত্রণের ঘনত্ব বৃদ্ধি পায়। বন সম্পদ অর্থনীতির প্রেক্ষাপটে এই বাজার কাঠামো বিশ্লেষণ গুরুত্বপূর্ণ, কারণ কাঠ, জ্বালানি ও অকাঠজাত পণ্যের উৎপাদন ও বিক্রয়ে প্রায়ই অসম প্রতিযোগিতা বিদ্যমান থাকে। উদাহরণস্বরূপ, সরকারি বন বিভাগ বা কিছু বড় বেসরকারি সংস্থা কখনো মনোপলি বা অলিগোপলি আচরণ প্রদর্শন করে, যা বন সম্পদের ন্যায্য মূল্য ও টেকসই ব্যবস্থাপনায় প্রভাব ফেলে। তাই এই কাঠামোগুলো বোঝা বন নীতি ও প্রকল্প পরিকল্পনায় অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। এই চিত্রটি বাজারের ধরন বা টাইপস অফ মার্কেটকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করে দেখিয়েছে: ফ্যাক্টর মার্কেট এবং গুডস মার্কেট। ফ্যাক্টর মার্কেট হলো সে বাজার যেখানে উৎপাদনের উপাদান যেমন শ্রম, পুঁজি, জমি এবং উদ্যোক্তা শক্তি কেনাবেচা হয়। উদাহরণ হিসাবে বন্ড মার্কেট, সিকিউরিটি মার্কেট এবং লেবার মার্কেট উল্লেখ করা হয়েছে, যেখানে বিনিয়োগ, চাকরি এবং আর্থিক মূলধন প্রবাহিত হয়। অন্যদিকে গুডস মার্কেট হলো এমন বাজার যেখানে চূড়ান্ত পণ্য ও সেবা বিক্রি হয়, যেমন শপিং মল, খুচরা দোকান, আর্থিক সেবা বা ফিনান্সিয়াল সার্ভিসেস এবং আইনি সেবা বা লিগ্যাল সার্ভিসেস। বন সম্পদ ব্যবস্থাপনার অর্থনৈতিক প্রেক্ষাপটে এই দুই বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাক্টরস মার্কেট নির্ধারণ করে কোন মূল্যে শ্রমিক, জমি বা প্রযুক্তি ব্যবহার করে কাঠ বা বনজাত পণ্য উৎপাদন করা সম্ভব হবে। আর গুডস মার্কেট নির্ধারণ করে সে পণ্য কোন দামে ও কত পরিমাণে বিক্রি হবে। উদাহরণস্বরূপ, কাঠের বাজারে চাহিদা ও যোগানের ভারসাম্য এবং শ্রম বাজারে মজুরির হার সরাসরি বন ব্যবস্থাপনার সিদ্ধান্তে প্রভাব ফেলে। তাই টেকসই বন অর্থনীতি গড়ে তুলতে উভয় বাজারের গতিবিধি বোঝা ও বিশ্লেষণ করা অপরিহার্য। এই চিত্রটি বাজারে চাহিদা ও যোগানের সম্পর্ক এবং তাদের মধ্যে ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট কিভাবে নির্ধারিত হয় তা বুঝিয়েছে। উল্লম্ব অক্ষে বা ওয়াই অ্যাক্সিসে পণ্যের মূল্য নির্দেশ করে এবং আনুভূমিক অক্ষ বা এক্স অ্যাক্সিস পণ্যের পরিমাণ, কোয়ান্টিটি নির্দেশ করে। চাহিদার রেখাটি নিচের দিকে ঢালু, অর্থাৎ মূল্য কমলে ক্রেতারা বেশি কিনতে আগ্রহী হয়। অন্যদিকে যোগানের রেখাটি উপরের দিকে ঢালু, অর্থাৎ মূল্য বাড়লে বিক্রেতারা বেশি পরিমাণে পণ্য সরবরাহ করতে চায়। এই দুটি রেখা যেখানে ছেদ করে সেটি হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়। এই অবস্থায় বাজারে কোনো ঘাটতি বা অতিরিক্ত পণ্য থাকে না। যদি মূল্য ভারসাম্যের উপরে থাকে, তবে সারপ্লাস বা অতিরিক্ত সরবরাহ সৃষ্টি হয়, অর্থাৎ পণ্যের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হয়। আবার মূল্য ভারসাম্যের নিচে থাকলে শর্টেজ বা ঘাটতি দেখা দেয়, যেখানে চাহিদা সরবরাহের চেয়ে বেশি হয়। বন সম্পদ অর্থনীতিতে এই ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাঠ, জ্বালানি বা অকাঠজাত বন পণ্যের বাজারেও চাহিদা ও যোগানের ভারসাম্য বন ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, যদি জ্বালানি কাঠের ঘাটতি দেখা দেয়, তবে সরকারকে বিকল্প শক্তির উৎস বা পুনঃবনায়নের প্রকল্পে বিনিয়োগ বাড়াতে হয়। তাই বাজারের এই ভারসাম্য বিশ্লেষণ করা বন সম্পদের টেকসই উৎপাদন ও সরবরাহ পরিকল্পনার মূল চাবিকাঠি। কনজাম্পশন অফ টিম্বার অ্যান্ড ফুয়েলউড ইন বাংলাদেশ। এটি অনেক আগের তথ্য যদিও, তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র এই তথ্যটি দিলাম যে বাংলাদেশে পার ক্যাপিটা কনজাম্পশন অফ টিম্বার হচ্ছে 0.01 কিউবিক মিটার, আর পার ক্যাপিটা কনজাম্পশন অফ ফুয়েলউড হচ্ছে 0.06 কিউবিক মিটার।
এখানে তথ্যটি অনেক আগের হলেও আমি শুধুমাত্র একটি বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখেন projected supply and demand of fuel oil in Bangladesh from 1980 to 2010 in million cubic meter। এখানে ইয়ার দেওয়া আছে, সাপ্লাই দেওয়া আছে, ডিমান্ড আছে, ডেফিসিট আছে। এখানে দেখেন 1980 সনে ডেফিসিট হচ্ছে 4.701, এভাবে 2010-এ ডেফিসিট হচ্ছে 6.033 এবং টোটাল ডেফিসিট হচ্ছে 42.048 মিলিয়ন কিউবিক মিটার। এই এই যে ডেফিসিট, এই ডেফিসিটগুলো প্রজেকশন করে যখন বের করা হয় তখন ফরেস্ট ডিপার্টমেন্ট বা আমাদের সরকারের দায়িত্ব হলো এই ডেফিসিটগুলো কিভাবে মিনিমাইজ করা যায়, কিভাবে অ্যাড্রেস করা যায় সেগুলো নিয়ে প্ল্যান প্রোগ্রাম করা। মানে সেখানে ফুয়েল জন্য কি নতুন করে কোনো এনার্জি প্ল্যান্টেশন করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এই সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো করলে আমাদের ন্যাশনাল ফরেস্টের উপরে প্রভাব পড়তো না। যেহেতু এই ডেফিসিটকে অ্যাড্রেস করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি, এই জন্য আমাদের ন্যাশনাল ফরেস্টগুলো ডিফরেস্টেড হয়ে গেছে এখন। আগে আমরা 90-এর দশকেও যেখানে ফরেস্ট দেখেছি, এখন সেখানে কোনো ন্যাশনাল ফরেস্ট নাই। যদিও বা হোমস্টিড ফরেস্টের পরিমাণ বেড়েছে, কিন্তু ন্যাশনাল ফরেস্ট হারিয়ে গেছে। এভাবে আমরা টিম্বারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে টোটাল ডেফিসিট হচ্ছে 14.621 মিলিয়ন কিউবিক মিটার। একই কথা বলবো যে ফুয়েল কিংবা টিম্বার যাই হোক, এগুলোর ডেফিসিটগুলোকে অ্যাড্রেস করার জন্য কিভাবে ডেফিসিটকে ফুলফিল করতে পারবো সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের পলিসি মেকার যারা আছে তাদের এখানে প্ল্যান প্রোগ্রাম করা উচিত, কিভাবে এই ডেফিসিটগুলোকে ফুলফিল করা যায়, মানুষের চাহিদা মেটানো যায়। এই জন্য যত ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে সবগুলো প্ল্যান প্রোগ্রামে করা দরকার। আমার কাছে এই মুহূর্তে কোনো মনে করেন 2040 বা 2050 বা 2100 সন পর্যন্ত আমাদের প্রজেক্টেড অফ সাপ্লাই অথবা অফ ডিমান্ড অথবা ফুয়েল অথবা টিম্বারের যে ডাটা, সেই ডাটাগুলো নেই। এই জন্য আমি শুধুমাত্র এই তথ্যটি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এই ডেফিসিটগুলোকে ফুলফিল করার জন্য আমাদেরকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি বলতে আমরা এগুলো আমি আগেও পড়িয়েছি, তারপরে এটা এক ধরনের রিক্যাপ বলতে পারেন যে কোনো ডিমান্ডের যে অবস্থা, সেই ডিমান্ডের অবস্থাটি প্রাইস কিংবা বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে যখন কিভাবে প্রভাবিত হয় সেটি বোঝার জন্য আমরা ইলাস্টিসিটি পড়ি। এখানে আমরা বলতে পারি যে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কথা যদি বলি তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ ভেরিয়েবল অফ ডিমান্ড। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে ইলাস্টিসিটি ইকুয়ালস টু পাই ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ। এটা আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন। ইলাস্টিসিটি তিন ধরনের হতে পারে: প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি। যদি আমরা প্রাইস দিয়ে ডিমান্ডকে ক্যালকুলেট করি তাহলে সেটা প্রাইস ইলাস্টিসিটি হবে। যদি ইনকাম দিয়ে ইলাস্টিসিটি বের করি তাহলে সেটি ইনকাম ইলাস্টিসিটি হবে। যদি দুইটি সম্পর্কযুক্ত বস্তুর মধ্যে, কমোডিটির মধ্যে একটির প্রাইস দিয়ে আরেকটির ডিমান্ডকে যদি আমরা ইয়ে, তুলনা করি কিংবা ইলাস্টিসিটি বের করি তখন সেটাকে আমরা ক্রস ইলাস্টিসিটি বলি। টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত ধরনের হতে পারে: ইউনিট ইলাস্টিসিটি অর ইপি ইকুয়ালস 1, ইলাস্টিসিটি মোর দেন ইউনিটি অর ইপি ইজ গ্রেটার দেন 1, ইলাস্টিসিটি লেস দেন ইউনিটি অর ইপি ইজ লেস দেন 1, জিরো ইলাস্টিসিটি অর পারফেক্টলি ইনএলাস্টিক ডিমান্ড, ইপি ইকুয়ালস 0, ইনফিনিট ইলাস্টিসিটি অর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, অথবা ইপি ইজ ইনফিনিটি। তো এই ধরনের ইলাস্টিসিটিগুলো আমরা যখন ক্যালকুলেট করব তখন আমরা এরকম বিভিন্ন ইলাস্টিসিটি আমরা পাইতে পারি। আমরা যদি পারফেক্টলি ইনএলাস্টিক ডিমান্ডের কথা ধরি তাহলে এখানে এই যে গ্রাফটি আছে এটি দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রাইস বাড়ছে কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য এটা একটা ভার্টিক্যাল লাইন হয়ে গেছে। এটাকে পারফেক্টলি ইনএলাস্টিক ডিমান্ড বলা হয়। আর যদি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড হয়, এর আগেরটা হচ্ছে পারফেক্টলি ইনএলাস্টিক, আর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড যখন হবে তখন ডিমান্ড কার্ভটি একটি সমান্তরাল রেখার মতো হবে, অর্থাৎ এখানে প্রাইসের পরিবর্তন অত্যল্প। এটা ইট টেন্ডস টু জিরো। এই প্রাইসের পরিবর্তন টেন্ডস টু জিরো হলেও দেখা যাচ্ছে যে ডিমান্ডের ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বলি।
যদি আমরা রিলেটিভলি ইনএলাস্টিক ডিমান্ডের গ্রাফটি কিরকম হবে সেটি বুঝতে চাই, তাহলে এই যে পারফেক্টলি ইনএলাস্টিক ডিমান্ডের যে রেখাটা, যে উলম্ব রেখা হয়, সে রেখার কাছাকাছি কোনো রেখা যদি হয় তাহলে আমরা পারফেক্টলি ইনএলাস্টিক ডিমান্ড বলতে পারি। আর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের কাছাকাছি যদি কোনো রেখা হয় তাহলে সেটাকে আমরা রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড বলতে পারি। আমরা ইলাস্টিসিটি মেজারমেন্ট করি কিভাবে? ইলাস্টিসিটি মেজারমেন্টের জন্য একটি পদ্ধতি হচ্ছে মিড পয়েন্ট মেথড। এখানে আমরা যদি Q1 Q2 দুইটা কোয়ান্টিটি আমাদের থাকে এবং সেটার যদি মিড পয়েন্ট আমরা বের করি, এভাবে প্রাইসের যদি মিড পয়েন্ট বের করি, তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হবে Q2 মাইনাস Q1 বাই মিড পয়েন্ট কোয়ান্টিটি বাই P2 মাইনাস P1 বাই মিড পয়েন্ট প্রাইস। এভাবে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মিড পয়েন্ট ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি। এই জিনিসটা আপনারা নিজেরাই করেন। এখানে কিউ টু ইকুয়ালস টু হচ্ছে 50, Q1 100, P2 ইকুয়ালস টু 4, P1 2, আর 75 হচ্ছে এই দুটির মিড পয়েন্ট, আর 3 হচ্ছে 4 এবং 2 এর মিড পয়েন্ট। এখান থেকে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত হতে পারে আপনারা নিজেরাই বের করতে পারবেন। আমরা গ্রাফিক্যাল পদ্ধতিতেও ইলাস্টিসিটি বের করতে পারি। আমার একটা গবেষণার একটি টেবিল এখানে আছে, এটা দেখেন। এই টেবিলটি আমি আমাদের বাংলাদেশের একটি একটা গ্রামীণ এলাকায় ফুয়েলউডের ইলাস্টিসিটি দেখতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে একটা সামারি টেবিল। এই সামারি টেবিলে এখানে দেখেন কিউ আছে, পি আছে, ডি কিউ আছে, ডিপি আছে, তারপরে ডিপি বাই পি, ডি কিউ বাই কিউ। এই ডিপি বাই পি এবং ডি কিউ বাই কিউ, ডিপি বাই পি কে যদি আমরা এক্স এক্সিসে দেই এবং ওয়াই এক্সিসে দেই, এবং ডি কিউ বাই কিউ কে যদি আমরা এক্স এক্স এক্সিসে দেই, তাহলে আমাদের যে রেখাটি আসবে এই রেখাটি হচ্ছে এটি। এবং এখান থেকে যে কোফিশিয়েন্টটি পাওয়া যাচ্ছে, এই যে এখানে এটার এটা 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 থেকে যদি আমরা একটা ইকুয়েশন তৈরি করে নিই, এক্সেলে এটা সহজেই করা সম্ভব। এই ইকুয়েশনের যে কনস্ট্যান্টটি আছে 0.317, এই 0.317টি হচ্ছে ইলাস্টিসিটি। এখানে মাইনাসটি না দিলেও চলবে। এখানে আমার ইলাস্টিসিটির মান হচ্ছে 0.317। এটা কনস্ট্যান্ট না, কোএফিশিয়েন্ট হবে। এই হচ্ছে গ্রাফিক্যাল মেথড অফ ইলাস্টিসিটি মেজারমেন্ট। এখানে এই চিত্রটি ইকোনমিক্স এবং ইকোনমিক্স অফ স্কেল বা উৎপাদন স্কেলের অর্থনৈতিক সুবিধা ও অসুবিধাকে ব্যাখ্যা করে। গ্রাফের বাঁ দিকের অংশে দেখা যাচ্ছে যখন উৎপাদনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় তখন প্রতি ইউনিট উৎপাদন খরচ কমে যায়। এই অবস্থাকে বলা হয় ইকোনমিক্স অফ স্কেল, অর্থাৎ বড় পরিসরে উৎপাদন করলে প্রতিষ্ঠান তুলনামূলক কম খরচে বেশি উৎপাদন করতে পারে। এটি ঘটে দক্ষ শ্রম, আধুনিক প্রযুক্তি এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ফলে। মাঝের অংশে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল পর্যায়ে খরচ ও উৎপাদনের মধ্যে ভারসাম্য থাকে, অর্থাৎ উৎপাদন বাড়লেও খরচ অপরিবর্তিত থাকে, কিন্তু উৎপাদন অতিরিক্ত বেড়ে গেলে ব্যবস্থাপনা জটিলতা, সমন্বয়ের অভাব বা সম্পদের অদক্ষ ব্যবহারের কারণে খরচ বাড়তে শুরু করে। এই অবস্থাকে বলা হয় ডিসইকোনমিজ অফ স্কেল। নিচের ডান দিকের অংশে ইকোনমিজ অফ স্কেল আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, ইন্টারনাল ইকোনমিক্স এবং এক্সটার্নাল ইকোনমিক্স। ইন্টারনাল ইকোনমিক্স বলতে বোঝানো হয়েছে প্রতিষ্ঠান ভিত্তিক সুবিধা, যেমন আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ শ্রমশক্তি বা উন্নত ব্যবস্থাপনা পদ্ধতির কারণে খরচ হ্রাস পাওয়া। অপরদিকে এক্সটার্নাল ইকোনমিক্স হলো বহিরাগত সুবিধা, যেমন অবকাঠামো উন্নয়ন, সরকারি প্রণোদনা বা শিল্প এলাকার সহযোগিতামূলক পরিবেশ, যা পুরো খাতের উৎপাদন খরচ কমাতে সাহায্য করে। একই রকমভাবে ইন্টারনাল ডিসইকোনমিজও থাকতে পারে এবং এক্সটার্নাল ডিসইকোনমিজও থাকতে পারে। বন সম্পদ ব্যবস্থাপনায় এই ধারণাটি গুরুত্বপূর্ণ, কারণ বড় পরিসরে বন উৎপাদন বা কাঠ প্রক্রিয়াজাতকরণে ইকোনমিজ অফ স্কেল কার্যকরভাবে খরচ কমাতে পারে, কিন্তু অতিরিক্ত সম্প্রসারণ বা অদক্ষ ব্যবস্থাপনা ডিসইকোনমিজ অফ স্কেল সৃষ্টি করে প্রকল্পের টেকসইতা নষ্ট করতে পারে। এই চিত্রটি কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ধারণাকে স্পষ্টভাবে উপস্থাপন করেছে, যেখানে দুটি গুরুত্বপূর্ণ দিক, ফিনান্সিয়াল অ্যানালাইসিস এবং ইকোনমিক অ্যানালাইসিস, একটি প্রকল্প মূল্যায়নের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। উপরের অংশে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস মূলত কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য সরাসরি আর্থিক লাভ ক্ষতির হিসাব নির্ধারণ করে। এটি প্রতিষ্ঠান ভিত্তিক মুনাফা, বিনিয়োগের ফেরত
এবং নগদ প্রবাহের মতো বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়। অপরদিকে ইকোনমিক অ্যানালাইসিস বৃহত্তর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করে, অর্থাৎ একটি প্রকল্প সমাজ ও জাতীয় অর্থনীতিতে কী প্রভাব ফেলছে তা পরিমাপ করে। চিত্রের নিচের অংশে দেখা যায় এই দুই বিশ্লেষণ একসাথে মিলে গঠন করে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যা কোনো প্রকল্প বা কার্যক্রমের সার্বিক যৌক্তিকতা নির্ধারণের মূল উপকরণ। এখানে ব্যয় ও সুফলের তুলনামূলক বিশ্লেষণ করা হয়, যাতে সিদ্ধান্ত নেওয়া যায় প্রকল্পটি আর্থিকভাবে লাভজনক এবং অর্থনৈতিকভাবে টেকসই কিনা। বন সম্পদ ব্যবস্থাপনায় এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি বনায়ন প্রকল্প, কাঠ প্রক্রিয়াজাতকরণ কারখানা কিংবা পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগ বাস্তবায়নের আগে এর আর্থিক লাভ এবং সামাজিক সুফল উভয়ই পর্যালোচনা করা দরকার। উদাহরণস্বরূপ, একটি প্রকল্প হয়তো প্রতিষ্ঠানের জন্য কম লাভজনক মনে হতে পারে, কিন্তু তার সমাজে কর্মসংস্থান সৃষ্টি, কার্বন নিঃসরণ হ্রাস এবং জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে বৃহত্তর অর্থনৈতিক সুফল এনে দিতে পারে। তাই কস্ট বেনিফিট অ্যানালাইসিস হলো টেকসই বন অর্থনীতির পরিকল্পনা ও নীতি নির্ধারণের অপরিহার্য বিশ্লেষণমূলক হাতিয়ার। এই চিত্রটি এসসিবিএ বা সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ধারণা ব্যাখ্যা করেছে, যা মূলত কোনো প্রকল্প বা সরকারি নীতিমালার সামাজিক প্রভাব ও সার্বিক লাভ ক্ষতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদ্ধতি। বাম পাশে থাকা তুলাদণ্ডের চিত্রে দেখা যাচ্ছে এক পাশে বেনিফিটস এবং অন্য পাশে কস্টস রাখা হয়েছে, যা প্রকল্পের সামাজিক মূল্যবোধের ভারসাম্য বোঝায়। ডান পাশে ব্যাখ্যা অংশে বলা হয়েছে এসসিবিএ এমন একটি প্রক্রিয়া যা শুধুমাত্র আর্থিক মুনাফার হিসেবে নয়, বরং সমাজে প্রকল্পটির সামগ্রিক প্রভাব যেমন পরিবেশ, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক কল্যাণ সব দিক বিবেচনা করে। এই বিশ্লেষণ সাধারণত তিন ধাপে সম্পন্ন হয়। প্রথমে প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ সুফল নির্ধারণ, তারপর সম্ভাব্য ব্যয় ও সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট নিরূপণ, এবং শেষ ধাপে উভয়ের তুলনামূলক মূল্যায়ন করে প্রকল্প অনুমোদন করা হয়। বন সম্পদ ব্যবস্থাপনায় এসসিবিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি বন প্রকল্পের সুফল কেবল অর্থনৈতিক নয়, এটি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সঙ্গে জড়িত। উদাহরণস্বরূপ, কোনো বনায়ন প্রকল্প হয়তো সরাসরি রাজস্ব কম আনতে পারে, কিন্তু এটি দীর্ঘমেয়াদে কার্বন নিঃসরণ হ্রাস, ভূমিক্ষয় প্রতিরোধ ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি করে জাতীয় অর্থনীতিতে অমূল্য অবদান রাখে। তাই এসসিবিএ টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার একটি অপরিহার্য অর্থনৈতিক উপকরণ। এই চিত্রটি কস্ট বা ব্যয়ের বিভিন্ন প্রকারকে চিত্রিত করেছে, যা কোনো বনসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণের মূল উপাদান। কেন্দ্রবিন্দুতে রয়েছে কস্টস, অর্থাৎ ব্যয়, যাকে ঘিরে ছয়টি গুরুত্বপূর্ণ ব্যয়ের ধরন দেখানো হয়েছে: মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট, এভারেজ কস্ট, ফিক্সড কস্ট, অপরচুনিটি কস্ট এবং সোশ্যাল কস্ট। মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় বোঝায় অতিরিক্ত একক উৎপাদনে যে বাড়তি খরচ হয়। এটি সিদ্ধান্ত নিতে সাহায্য করে উৎপাদন বাড়ানো যুক্তিসঙ্গত কিনা। ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের সঙ্গে পরিবর্তিত হয়, যেমন শ্রম বা কাঁচা বাজারের খরচ। অ্যাভারেজ কস্ট হলো প্রতি ইউনিট উৎপাদনের গড় ব্যয়, যা মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে পাওয়া যায়। ফিক্সড কস্ট বা স্থির ব্যয় হলো সেই ব্যয় যা উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকে, যেমন যন্ত্রপাতি বা ভবনের খরচ। অন্যদিকে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বোঝায় সেই বিকল্প লাভ যা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ত্যাগ করা হয়। আর সোশ্যাল কস্ট হলো সমাজের জন্য কোনো প্রকল্পের সামগ্রিক ব্যয়, যেখানে পরিবেশগত ক্ষতি বা সামাজিক প্রভাবও অন্তর্ভুক্ত থাকে। বন সম্পদ অর্থনীতিতে এই ব্যয়ের ধারণাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি বন প্রকল্পের টেকসইতা নির্ভর করে এই খরচগুলোকে সঠিকভাবে মূল্যায়নের উপর। উদাহরণস্বরূপ, যদি কোনো বনাঞ্চল কাঠ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, তবে প্রান্তিক ব্যয়, সামাজিক ব্যয় এবং সুযোগ ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই প্রকৃত অর্থে কার্যকর অর্থনৈতিক সিদ্ধান্ত। আমরা অপরচুনিটি কস্টের কথা বলেছি। অপরচুনিটি কস্ট এর আগেও আমি আলোচনা করেছি যে একটি আহ, আহ, সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা যে অপশনটি গ্রহণ করি, সেই অপশনটি গ্রহণ করার সময় আমরা যে আহ, আহ, এর সর্বশেষ যে অপশনটি আমরা ত্যাগ করি, সেটাই হচ্ছে গৃহীত অপশনের অপরচুনিটি কস্ট। এখানে অপরচুনিটি কস্টের একটি উদাহরণ দেওয়া আছে। এই জিনিসটা আমি আগেও বলেছি, যে আগের ভিডিওতেও আছে। এখানে চয়েস 1 2 3 4, চয়েস 1 হচ্ছে আইসক্রিম, চয়েস 2 হচ্ছে পপকর্ন, চয়েস 3 হচ্ছে ক্যান্ডি বার, চয়েস 4 হচ্ছে পটেটো চিপস। এখানে চয়েস 1 যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা লেটেস্ট কি ত্যাগ করলাম?
পপকর্ন ত্যাগ করলাম, তাহলে আইসক্রিমের অপরচুনিটি কস্ট হচ্ছে পপকর্ন। আমাদের ফরেস্ট ম্যানেজমেন্টের মধ্যেও এরকম অপরচুনিটি কস্টের আইডিয়াগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এক্সটার্নালিটি, এক্সটার্নালিটি হচ্ছে কোনো তৃতীয় পক্ষ যখন সরাসরি কোনো কাজকর্মের মধ্যে না থেকেও যখন কোনো সুবিধা পায় অথবা কোনো ক্ষতির সম্মুখীন হয়, তখন সেই বিষয়টিকে বলা হয় এক্সটার্নালিটি। এক্সটার্নালিটি দুই ধরনের হতে পারে, নেগেটিভ এক্সটার্নালিটি এবং পজিটিভ এক্সটার্নালিটি। নেগেটিভ এক্সটার্নালিটি হচ্ছে দিস অ্যাক্টিভিটিস ইম্পোজ ড্যামেজ অন আদার্স, এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তৃতীয় পক্ষের উপরে। আর পজিটিভ এক্সটার্নালিটি হচ্ছে দিস অ্যাক্টিভিটিস বেনিফিটস অন আদার্স, এটি তৃতীয় পক্ষকে বেনিফিট দেয় অথচ ওই সমস্ত বেনিফিট পাওয়ার জন্য সে কোনো কাজ করেনি। এগুলো হচ্ছে এক্সটার্নালিটি। এখানে এক্সটার্নালিটির একটি বিস্তারিত ডায়াগ্রাম আছে, আপনারা দেখতে পারেন যে এখানে পজিটিভ এক্সটার্নালিটি, নেগেটিভ এক্সটার্নালিটি। পজিটিভ এক্সটার্নালিটির মধ্যে কনজাম্পশন আছে, প্রোডাকশন আছে। নেগেটিভ এক্সটার্নালিটির মধ্যেও কনজাম্পশন আছে, প্রোডাকশন আছে, অর্থাৎ কনজাম্পশনের জন্য এক্সটার্নালিটি হয়, প্রোডাকশনের জন্য এক্সটার্নালিটি হয়। তো সেটা পজিটিভ হয় এবং নেগেটিভ হয়। আপনারা চিত্র থেকে দেখতে পাচ্ছেন যেমন হেলথ, এডুকেশন, ভ্যাকসিনেশন, এই সমস্ত জিনিস যখন দেওয়া হয় তখন কতগুলো পজিটিভ এক্সটার্নালিটি পাওয়া যায় ডিউ টু দ্য কনজাম্পশন। প্রোডাকশন যেমন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কোনো গভর্নমেন্ট যখন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করে তখন আম, সেটি অনেক ধরনের এক্সটার্নালিটি তৈরি করে সোসাইটির জন্য। এই জন্য এই জিনিসটাকে যেমন ট্রেনিং, এডুকেশন, এই সমস্ত জিনিসগুলো প্রোডাকশনের জন্য হয়, আহ, এবং প্রোডাকশনের জন্য এই ধরনের এক্সটার্নালিটিগুলো তৈরি হয়। আমরা যদি নেগেটিভ এক্সটার্নালিটিতে কনজাম্পশন ধরি, যেমন স্মোকিং, লিটার, নয়েজ, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এই সমস্ত জিনিসগুলো আমাদের ডিউ টু কনজাম্পশন আমাদের শরীরে বা আমাদের মধ্যে এমন কতগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেগুলোর জন্য হয়তোবা কেউ সরাসরি দায়ী নাও হতে পারে। যেমন ধরেন পরোক্ষ ধূমপানের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে অথচ সে এটার জন্য দায়ী নয়। এটা ইট হ্যাপেন্স ডিউ টু কনজাম্পশন। প্রোডাকশনের ক্ষেত্রেও নেগেটিভ এক্সটার্নালিটি হতে পারে, যেমন পলিউশন, এয়ার পলিউশন, ল্যান্ড ডিগ্রেডেশন, ওয়াটার নয়েজ, এগুলোর ক্ষেত্রেও মানে এমন কতগুলো এক্সটার্নালিটি তৈরি হতে পারে যে, বা যারা এক্সটার্নালিটি এর অন্তর্ভুক্ত হয় তারা হয়তো বা এগুলোর জন্য দায়ী নয়, এরকম হতে পারে। তো এ হচ্ছে এক্সটার্নালিটির আইডিয়া। এখানে নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটির কতগুলো ছবি দেখানো হয়েছে, আপনারা দেখেন, যেমন ভেহিকল পলিউশন, হাউসহোল্ড ওয়েস্ট, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন, ট্রাফিক কনজেশন, গ্যাম্বলিং অ্যাডিকশন, লিটার ফ্রম টুরিস্টস, মানে আমরা যে ময়লা আবর্জনা এগুলো ফেলি ট্যুরিজম করতে, যে স্পিল ওভার কস্ট ফ্রম অবিসিটি, অবিসিটির জন্য যে স্পিল ওভার কস্ট হয়, সেই সমস্ত জিনিসগুলোই হচ্ছে নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটির মধ্যে পড়ে। তো আহ, আমার আমার আলোচনা আজকে এতটুক পর্যন্তই। আমি উপসংহারে বলতে পারি, বন সম্পদ অর্থনীতি ও প্রকল্প বিশ্লেষণ শেখার মূল লক্ষ্য হলো বন ব্যবস্থাপনাকে একটি বৈজ্ঞানিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা। এই অধ্যায়ে আমরা দেখেছি বাজার কাঠামো, চাহিদা যোগান সম্পর্ক, মূল্য স্থিতিস্থাপকতা এবং অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনের তত্ত্বগুলো কিভাবে বন ব্যবস্থাপনায় প্রভাব ফেলে। বাংলাদেশে জ্বালানি কাঠ ও কাঠের চাহিদা ক্রমবর্ধমান, কিন্তু প্রাকৃতিক বনভূমি সীমিত, ফলে পরিকল্পিত বনায়ন, বিকল্প জ্বালানি এবং দক্ষ সম্পদ ব্যবহার এখন সময়ের দাবি। অর্থনৈতিক বিশ্লেষণ আমাদের শেখায় কিভাবে সুযোগ ব্যয় বিবেচনায় রেখে সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়া যায়, যাতে পরিবেশের ক্ষতি না করে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হয়। সামাজিক ব্যয় সুবিধা বিশ্লেষণ বা এসসিবিএ আমাদের সাহায্য করে নির্ধারণ করতে কোন প্রকল্প সমাজের জন্য সর্বাধিক উপকারী। শেষ পর্যন্ত বনসম্পদ ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে অর্থনৈতিক প্রজ্ঞা, পরিবেশ সচেতনতা এবং নীতিগত স্থায়িত্বের সমন্বয়ের উপর। শিক্ষার্থীরা যদি এই ধারণাগুলি বাস্তব জীবনের প্রেক্ষাপটে প্রয়োগ করতে শেখে, তবে তারা আগামী দিনের পরিবেশ বান্ধব অর্থনীতির নির্মাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মধ্যে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।